আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের এক অলিখিত বার্তা ছিল, আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই। দেশগুলো সেই ভরসায় বুক বেঁধে কোটি কোটি ডলার ঢেলেছে মার্কিন অস্ত্রে, মার্কিন ঘাঁটিকে জায়গা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকতার পথে হেঁটেছে। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শেষে সেই পুরো হিসেবটাই উল্টে গেছে। মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তার প্রতীকের পরিবর্তে পরিণত হয়েছে হামলার লক্ষ্যবস্তুতে। সৌদি তেল ক্ষেত্র পুড়ছে, নেতানিয়াহুর ক্যারিয়ার টলছে, আর চীন রাশিয়া বসে বসে দেখছে আমেরিকার শক্তির বেলুন কিভাবে চুপসে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র আঁকা হচ্ছে পুরোটাই নতুনভাবে। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা এতদিন গর্ব করতেন উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা তাদের 19টি সামরিক ঘাঁটি নিয়ে। বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, পুরো উপসাগরীয় অঞ্চল মিলিয়ে 50,000 পর্যন্ত মার্কিন সেনা মোতায়েন থাকে। কিন্তু ইরানের পাল্টা হামলায় এই ঘাঁটিগুলো এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ বলছেন, মাত্র 1 মাসের মধ্যে ইরান এই সামরিক স্থাপনাগুলোকে অকেজো করে দিয়েছে। বাহরাইনের নৌঘাঁটির কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি বললেন, মার্কিন পঞ্চম নৌবহর আর কখনো বাহরাইনে ফেরত আসবে বলে মনে হয় না, এটা এখন অনেক বেশি ঝুঁকির। নিউ ইয়র্ক টাইমস আগেই জানিয়েছিল এই ঘাঁটিগুলো প্রায় বাসের অযোগ্য হয়ে পড়েছে, কিন্তু পেন্টাগন এখনো সেটা সরকারিভাবে স্বীকার করেনি। সবচেয়ে মর্মান্তিক সত্যটা হলো এই ঘাঁটিগুলো আসলে উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করতে পারেনি, উল্টো সেগুলো ইরানের আঘাতের চুম্বক হয়ে উঠেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক শানা মার্শাল এটাকে সহজ ভাষায় বললেন, মার্কিন ঘাঁটি রাখা এখন সুবিধার চেয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে চুক্তিটা একসময় ছিল তেলের বিনিময়ে সুরক্ষা, সেই লেনদেনের শর্তটা ভেঙে পড়েছে। কুইন্সি ইনস্টিটিউটের ট্রিটা পার্সি আরো সরাসরি বললেন, মার্কিন নিরাপত্তার ছাতাটা রীতিমতো ছিঁড়ে গেছে। এমনকি 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতেও উপসাগরীয় দেশগুলোতে ইরানি হামলা সরাসরি বন্ধের কথা নেই, যা এই দেশগুলোকে আরো বিশ্বাসঘাতকতার অনুভূতি দিচ্ছে। এদিকে সৌদি আরবের জন্য ক্ষতির হিসাবটা এখন সংখ্যায় প্রকাশ পেয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ইরানি হামলায় দেশের পূর্ব থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা হয়েছে। একটি পাম্পিং স্টেশনে হামলার ফলে দৈনিক প্রায় 7 লাখ ব্যারেল তেল পাম্প করার সক্ষমতা নষ্ট হয়ে গেছে, যা সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় 10%। এর পাশাপাশি মানিফা এবং খুরাইস তেল ক্ষেত্রে হামলায় আরো 6 লাখ ব্যারেলের উৎপাদন সক্ষমতা কমে গেছে। জুবাইল, রাস তানুরা, ইয়ানবু এবং রিয়াদের পরিশোধনাগারগুলোতেও আঘাত এনেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর এই পাইপলাইনটি ছিল সৌদি তেল রপ্তানির বিকল্প পথ, সেই পথটাও এখন আঘাতের মুখে। এই পুরো যুদ্ধে সবচেয়ে বড় লুজার হিসেবে যার নাম উঠে আসে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষটা লেখা হয়ে যাবে। কারণটা সহজ, এই যুদ্ধ নেতানিয়াহুই শুরু করিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 1 ঘন্টারও বেশি সময় ধরে ট্রাম্পকে বোঝানোর পর ইরান আক্রমণে রাজি করান তিনি। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলেন কয়েক সপ্তাহেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শেষ করা যাবে। বলেছিলেন হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা ইরানের নেই। বলেছিলেন ইরানের ভেতর জনবিদ্রোহ শুরু হবে, সরকার পড়ে যাবে। তার একটিও সত্য হয়নি। উল্টো 6 সপ্তাহ পরেও ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। হরমুজ দিয়ে একটি জাহাজও ইরানের অনুমতি ও অর্থ ছাড়া যেতে পারছে না। আর ইরানের ভেতরে একটাও সরকার বিরোধী বিদ্রোহ হয়নি। উল্টো বোমার আঘাতে জনগণ আরো বেশি সরকারের পাশে এসে দাঁড়িয়েছে।
এখন ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে। যখন নেতানিয়াহু 3 দশক ধরে ইরানকে ঠিক এই অবস্থান থেকে সরিয়ে রাখার চেষ্টা করে গেছেন, ইসরায়েলের হারেটস পত্রিকা এটাকে সম্পূর্ণ বিপর্যয় বলছে। জনমত জরিপেও নেতানিয়াহুর জোট এখন মাত্র 50 আসনের কাছাকাছি, যেখানে সরকার গঠনের দরকার 61। এক ইসরায়েলি সাংবাদিক নেতানিয়াহুকে তুলনা করেছেন হারমান মেলভিলের উপন্যাসের আহাবের সঙ্গে, যিনি নিজেই তিনি স্বীকার করতে গিয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিলেন। আর এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হচ্ছে চীন। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হচ্ছে, বেইজিং কেবল দূর থেকে দেখছে না, সক্রিয়ভাবে পরিস্থিতি নিজের পক্ষে টানছে। জাতিসংঘে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে আনা বাহরাইনের প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছে। চীনের জাতিসংঘ রাষ্ট্রদূত ফুকং সরাসরি বললেন, প্রস্তাবটি একপেশে, এটি শুধু ইরানকে দোষারোপ করেছে এবং সমস্যার মূল কারণ স্পর্শ করেনি। এই যুদ্ধ থেকে চীনের বার্তাটা পরিষ্কার, আমেরিকার একক পরাশক্তির দিন ফুরিয়ে আসছে। মার্কিন সামরিক শক্তির দাম্ভিকতা এখন ফাঁকা আওয়াজে পরিণত হয়েছে। এই সত্যটা চীন মনে রাখবে এবং কাজে লাগাবে। প্রশ্নেও নেতানিয়াহু কোন ঠাসা। একসময় তিনি ইসরায়েলিদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে লেবাননের দলটি চূর্ণ হয়ে গেছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হবার পর প্রক্সি বাহিনীটি প্রতিদিন 200টি করে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুঁড়ছে, পুরো অঞ্চল স্থবির করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিজেই গোষ্ঠীটির শক্তিকে হাস্যকরভাবে কম আন্দাজ করেছিল। এখন ইরানের যুদ্ধবিরতির দাবিতে লেবাননও আছে, কিন্তু নেতানিয়াহু রাজি নন, কারণ থামলেই তার পতন অনিবার্য। তাই যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল লেবাননে বোমা ফেলছে, মাত্র 10 মিনিটে 100টি লক্ষ্যে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এই টালমাটাল সময়ে দুটো প্রশ্নই এখন সবচেয়ে জরুরি। প্রথমত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি কি টিকবে? দ্বিতীয়ত, নেতানিয়াহু লেবাননে বোমা হামলা চালিয়ে যেতে থাকলে ইরান আবার কি আঘাত করবে? যদি তাই হয়, তাহলে ট্রাম্পের হাতে কার্ড কি? হরমুজ আবার বন্ধ হলে বিশ্ব তেলের বাজার আরেকবার ধসে পড়বে। ইয়েমেনের প্রক্সিরা এরই মধ্যে যোগ দিয়েছে ইরানের পাশে। লোহিত সাগরে হামলার সক্ষমতা তাদের আছে। সুয়েজ খাল পর্যন্ত যদি সংকটে পড়ে, তাহলে যে বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় আসবে সেটা কল্পনা করাও কঠিন। এই যুদ্ধে আমেরিকা বুঝে গেছে সামরিক শক্তি দিয়ে সবকিছু সমাধান হয় না। ইরান বুঝিয়ে দিয়েছে চাপের মুখে মাথা নত করা তাদের স্বভাব নয়। আর বিশ্ব বুঝে গেছে মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার একক খেলার মাঠ নয়। ডোনাল্ড ট্রাম্পকে আসলে জানতেন তিনি কার হয়ে যুদ্ধ করছেন? প্রশ্নটা হাস্যকর শোনালেও এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজের অধ্যাপক হামিদ দাবাসি এমন এক বিশ্লেষণ দিয়েছেন যা পড়লে মাথা ঘুরে যায়। তার দাবি, এটা মার্কিন ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরানের যুদ্ধ নয়, এটা আসলে ইসরায়েলের যুদ্ধ, একই সাথে ইরানের বিরুদ্ধে এবং আমেরিকার নিজের জনগণের বিরুদ্ধে। শুনতে পাগলামি মনে হলেও তথ্য প্রমাণ কিন্তু তার পক্ষেই কথা বলছে। ভাবুন একবার, যুদ্ধ শুরু হয়ে গেছে, পারস্য উপসাগরে বারুদের গন্ধ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তেলের স্থাপনা, সব জায়গায় হামলা চলছে। কিন্তু আমেরিকার রাস্তায় রাস্তায় লাখো মানুষ নো কিংস ব্যানার নিয়ে মিছিল করছে ট্রাম্পের এই যুদ্ধের বিরুদ্ধে। জরিপ বলছে 60%-এরও বেশি আমেরিকান ইসরায়েলকে সামরিক সহায়তার বিপক্ষে, আর 78% ইহুদি ইসরায়েলি এই ইরান যুদ্ধকে সমর্থন করছে। সংখ্যাগুলো দেখুন, যে যুদ্ধে আমেরিকার নিজের মানুষ নেই কিন্তু ইসরায়েলের মানুষ আছে, সেটা কার যুদ্ধ? উত্তর স্পষ্ট,
দাবাসি সাহেবের মূল থিসিস হলো ইসরায়েল ট্রাম্পকে বোকা বানিয়ে এই যুদ্ধে টেনে এনেছে। নেতানিয়াহু দশকের পর দশক ধরে এই যুদ্ধের স্বপ্ন দেখে আসছিলেন এবং শেষ পর্যন্ত হোয়াইট হাউসের সেই সহজ সরল বড়লোককে ম্যানিপুলেট করে ইরান আক্রমণে নামিয়ে দিতে সফল হয়েছেন। ট্রাম্প ভেবেছিলেন তিনি নেতৃত্ব দিচ্ছেন, আসলে তিনি ব্যবহৃত হচ্ছিলেন। লেজ কুকুর নাচাচ্ছিল, এটাই ছিল বাস্তবতা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে রীতিমতো ইসরায়েলের ভাড়াটে বাহিনীতে পরিণত করা হয়েছিল, আর সেই ভাড়াটে বাহিনীর নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মাঠের পরিস্থিতি দেখলে ছবিটা আরো পরিষ্কার হয়। তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির কাছে হামলার একটি জ্বালানি স্টেশন ধ্বংস এবং বিশ্ববিদ্যালয়ের মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর বাহারেস্তান এলাকায় আবাসিক হামলার 10 বছরের নিচে 4 মেয়ে ও 2 ছেলে শিশু নিহত হয়েছে। শিশু হত্যা, বিশ্ববিদ্যালয়ে হামলা, কোথায় সেই যুদ্ধনীতির নৈতিকতা? ইরানের পরমাণু বিষয়ক সংস্থা তাদের ভারী পানি উত্তোলন কেন্দ্রে হামলাকে বিজ্ঞান ও মানব স্বাস্থ্যের বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। এই যুদ্ধের লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা ছিল না, ছিল একটি জাতির বেঁচে থাকার সক্ষমতা। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এই যুদ্ধ কেন চাইছিল? কারণগুলো আসলে বেশ সহজ। প্রথমত, গাজায় গণহত্যা, দখলকৃত পশ্চিম তীরে জমি দখল এবং লেবানন যুদ্ধাপরাধ থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে দেয়া। যখন ইরানে বোমা পড়ছে তখন গাজার শিশুরা কোথায় মরছে সেটা বড় খবর হয় না। মিডিয়ার এই মনোযোগের রাজনীতিটা ইসরায়েল বেশ ভালোভাবেই জানে। কিন্তু এর বাইরেও বড় কারণ হলো গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের সেই পুরনো হ্যালুসিনেশন। ফিলিস্তিনি, লেবানিজ, সিরিয়ান, ইরানি সবার বিরুদ্ধে একসাথে যুদ্ধ চালিয়ে একটা আঞ্চলিক আধিপত্য কায়েম করার সেই পুরনো স্বপ্ন। কিন্তু দাবাসির বিশ্লেষণের সবচেয়ে ধারালো অংশটা হলো মিডিয়া নিয়ে। নিউ ইয়র্ক টাইমসের মতো বড় গণমাধ্যমগুলো যুদ্ধবিরোধী সমালোচনার পুরো তোপটা ট্রাম্পের দিকে ঘুরিয়ে দিয়েছে। আসলে অপরাধী ইসরায়েল আর নেতানিয়াহুকে আড়াল করে। কৌশলটা মারাত্মক চালাক। ট্রাম্পকে খলনায়ক বানাও, তাহলে ইসরায়েল গল্পের বাইরে থেকে যায়। আমেরিকানরা তাদের পাগলা প্রেসিডেন্টকে গাল দিতে দিতে ভুলে যায় যে আসল চালকটা আসলে তেল আবিবে বসে আছে। আর এই ফাঁদে মিডিয়া যতটা স্বেচ্ছায় পড়েছে তা দেখলে বুঝতে অসুবিধা হয় না যে ইসরায়েলের লবি ওয়াশিংটনের নিউজরুমগুলোতে কতটা গভীর শিকড় গেড়েছে। এই যুদ্ধের বিরুদ্ধে শুধু বামপন্থীরা নয়, ডানপন্থী টাকার কার্লসন, নিক ফুয়েন্তেস, ক্যান্ডেজ ওয়েন্সের মতো কট্টর রক্ষণশীলরাও মুখ খুলেছেন। মানে বিষয়টা আর বাম ডানের রাজনীতির মধ্যে নেই। আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সাফ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামূলক সহায়তা সহ ইসরায়েলকে আর কোনো সামরিক সাহায্যের বিরুদ্ধে তিনি। এই দুটো মেরু এক জায়গায় এসে দাঁড়ানোর মানে হলো ইসরায়েল আমেরিকার এই গোটা প্রজন্মকে হারিয়ে ফেলেছে। এরই মাঝে 40তম দিনে এসে যুদ্ধের মোড় ঘুরল নাটকীয়ভাবে। ট্রাম্পের দেয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। তার আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, হরমুজ না খুললে ইরান নরকে যাবে। সেই ট্রাম্পই কিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে সময়সীমা বাড়ালেন, তারপর যুদ্ধবিরতি মেনে নিলেন। বিশ্লেষক ত্রিতা পার্সি বললেন, এটা ট্রাম্পের কৌশলগত পশ্চাদপসরণ। কারণ
যুদ্ধটা সম্পূর্ণ বিপর্যয়ে পরিণত হয়েছিল এবং হোয়াইট হাউসকে বের হওয়ার পথ খুঁজতে খুঁজছিল। জায়গাটা কার, এই একটা বাক্যেই বোঝা যাচ্ছে। যুদ্ধবিরতির কালিও শুকায়নি, তার মধ্যেই ইসরায়েল দেখিয়ে দিল যে সে আসলে কতটা বেপরোয়া। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল লেবানন জুড়ে বিধ্বংসী হামলা চালায়। রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে অন্তত 254 জন নিহত হন। লেবানন শোকের দিন ঘোষণা করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, এই হত্যাযজ্ঞের মাত্রা ভয়াবহ এবং যুদ্ধবিরতির পরপরই এমন নৃশংসতা বিশ্বাস করা কঠিন। তারপরও আমেরিকা বলছে লেবানন যুদ্ধবিরতির আওতায় পড়ে না। এই হলো ইসরায়েলের প্রতি মার্কিন অ্যাকাউন্টেবিলিটির নমুনা। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে লেবাননে ইসরায়েলের এই যুদ্ধবিরতির লঙ্ঘনের পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবার স্থগিত হয়ে যেতে পারে। মানে যুদ্ধবিরতি আসলে কতটা ভঙ্গুর সেটা বোঝা যাচ্ছে। ইরান হামলা করেছে সৌদি আরামকোর আবকারিক সুবিধায়ও, যেটা বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন কেন্দ্র এবং বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 5% সরবরাহ করে। বিশ্ব অর্থনীতিতে এই ধাক্কার কথা ভাবলে মাথা ঘোরে। ইন্ডিয়ানার গভর্নর জরুরি ভিত্তিতে জ্বালানি কর মওকুফ করেছেন, কারণ রাজ্যে পেট্রোলের দাম এক মাসে প্রায় 70 সেন্ট বেড়ে গেছে। তাহলে সব মিলিয়ে ছবিটা কেমন দাঁড়ালো? ইসরায়েল দুটো যুদ্ধেই হারছে, ইরানের মাটিতে এবং আমেরিকার মনের জমিনে। নেতানিয়াহু একটা পরাশক্তিকে ম্যানিপুলেট করে ইরানি শিশুদের হত্যা করাতে পেরেছেন সত্য, কিন্তু ইরান তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক প্রার্থীরা এখন ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ককে মহামারীর মতো এড়িয়ে চলছেন। একটা ছোট্ট সেটেলার কলোনি তার লবিস্টদের দিয়ে বিশ্বের একমাত্র সুপার পাওয়ারকে নাচিয়েছেন। সেই নাচের খেসারত দিতে হয়েছে ইরানের নিরীহ মানুষকে, লেবাননের নিরীহ মানুষকে, আর ফাটা কপাল পড়েছে আমেরিকার নিজের জনগণের ভাগ্য। তেলের দাম বেড়েছে, অর্থনীতি কাঁপছে, ছেলেমেয়েরা যুদ্ধে গেছে কার স্বার্থে? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে বারবার একটাই নাম সামনে আসছে, সেই নামটা ট্রাম্পের নয়, সেই নামটা নেতানিয়াহুর। আর যেই দেশটার নাম আসছে সেটার নাম আসলে আমেরিকা নয়, ইসরায়েল।